নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তবে তার আগে আপনাদের সকলকে আজকে সকালে সুপ্রভাত জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, এই আপডেটটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে কিন্তু 5% ওয়েটিং লিস্ট অর্থাৎ 42,949 প্যানেলের 5% ওয়েটিং লিস্টের কিন্তু শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এবং শুধু তাই নয়, 5% ওয়েটিং লিস্টের সাথে আরও যে 932 জনকে 6টা ডিপিএসসিতে এক্সট্রা নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারও কিন্তু মামলা একসাথেই শুনানি হবে। তো এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে এর আগেও অনেকবার কিন্তু এই 5% মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল এবং বারংবার কিন্তু এই মামলা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মকর্তাদের একাধিকবার তলব করা হয়েছে এই 5% ওয়েটিং লিস্ট মোতাবেক, যে 5% ওয়েটিং লিস্ট তারা দিয়েছিল কিনা। তো এই বিষয়ে কিন্তু পর্ষদের যিনি সচিব ছিলেন, প্রাক্তন সচিব রত্না বাগচি মহাশয়া, উনি কিন্তু জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে এ ধরনের কোনো প্যানেল লিস্ট তৈরি করা হয়নি। অপরপক্ষে পর্ষদের সভাপতি, যিনি নবনিযুক্ত সভাপতি গৌতম পাল মহাশয়কে এ বিষয়ে এজলাসে ডেকেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং 5% ওয়েটিং লিস্ট সম্পর্কে জিজ্ঞেস করা হলে উনি বলেন সেই সিট ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, তারা অলরেডি সেই প্যানেলে নিয়োগ করে দিয়েছে। এরকম কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসে। এবং আপনারা দেখেছেন যে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারংবার কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে, এবং এই প্যানেলটি যে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটি সংবিধানের 8/6 রুলস মেনটেন করেছে কিনা বা এই রুলসকে মেনে প্যানেল তৈরি করা হয়েছে কিনা, এই বিষয়টা দেখার জন্য বিশেষ করে কলকাতা হাইকোর্ট প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল। আপনারা দেখেছেন 9,533-এর যে প্যানেল দিয়েছে বর্তমানে গৌতম পাল মহাশয় পর্ষদের সভাপতি, সেখানে কিন্তু 8/6 রুলস দেখবেন আপনারা, সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে, এবং পর্ষদ যে সাবমিশন জমা দিয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু লেখা রয়েছে যে 8/6 রুলসকে মান্যতা দিয়েই তারা কিন্তু 100% রোস্টার মেনে প্যানেল তৈরি করেছে। ওই জন্য 2014 সালের প্যানেলের সাথে কিন্তু এই যে 2022 সালের ইন্টারভিউয়ের যে প্যানেল, তার কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তো এই 8/6 রুলস অনুযায়ী কিন্তু যতজন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় তার 5% সিটের একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়, যাকে অ্যাডিশনাল প্যানেল লিস্ট বলা হয়। কিন্তু আমরা দেখেছি আমাদের রাজ্যে 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে যে দুটি নিয়োগ করেছিলেন প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয়, 2016 সালে 42,949 এবং 2020 সালে 16,500, এই দুটি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু কোনো রকমের 5% ওয়েটিং লিস্ট তৈরি করা হয়নি, অর্থাৎ যেটি সংবিধানের 8/6 রুলসকে মান্যতা দেওয়া হয়নি এবং সেই অনুযায়ী অ্যাডিশনাল প্যানেল লিস্ট তৈরি করা হয়নি। আর এই নিয়ে কিন্তু একাধিকবার মামলাকারীরা কোর্টে সওয়াল করেছেন এবং তারা অভিযোগ জানিয়েছেন। এখনও অনেক হাজার হাজার বঞ্চিত ক্যান্ডিডেট তারা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যোগ্য চাকরি পাওয়ার আশায়, তাদের যোগ্যতা প্রমাণ করার আশায়, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিন্তু কোনো রকমের দিশা তারা খুঁজে পাচ্ছেন না। তো কলকাতা হাইকোর্টে আজকে এই মামলাটি ওঠার কথা রয়েছে। তবে আপনারা জানেন এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল এবং আজকে মামলাটির একটা ভালো শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাথমিকের সমস্ত মামলা থেকে সরিয়ে ফেলা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যার কিছুদিন আগে কিন্তু নোটিশ আকারে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাথমিকের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে এসছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে বিচারপতির এজলাসে কিন্তু আজকে এই মামলাটি শুনানি হবে। তবে আশা করা যায়, যেহেতু পর্ষদ 8/6 রুলস মোতাবেকে প্যানেল তৈরি করেনি বা
এই 5% ওয়েটিং লিস্ট সম্পর্কে কোনো প্যানেল এখনও পর্যন্ত কোর্টে প্রডিউস করতে পারেনি। তাই এখান থেকে কিন্তু আমি বলছি 42,949 প্যানেলের 5% ওয়েটিং হিসেব করলে কিন্তু 2147 ভ্যাকান্সি বেরোয়। তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এই 2147 সিটে প্যানেল তৈরি করতেই হবে, এবং কতজন নন জয়েনিং সিট আছে তখনকার দিনে, অর্থাৎ 2016-তে যে নিয়োগটা হয়েছিল তার কিন্তু পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। আর যদি হিসাব না দিতে পারে তাহলে কিন্তু 2147 জন সিটেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ করতেই হবে। সেটা আজ হলেও হবে, কাল হলেও হবে, কেননা এটাই কিন্তু সংবিধানের 8/6 রুলস। আপনারা ভালো করে যদি এই 9,533 প্যানেলকে ফলো করেন, দেখবেন এখানটাতে কিন্তু 11,758 ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছিল। প্রথমে 11,765 থাকলেও কিছু ভ্যাকান্সিকে কেটে নেওয়া হয়েছে, যেহেতু কয়েকবার নিয়োগের অর্ডার হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। তাই সেখানে কিন্তু 11,758 যে 5% ওয়েটিং লিস্ট, সেটা কিন্তু 582 জনের। সেখানে কিন্তু 582 জনের ওয়েটিংয়ের নাম রয়েছে, এবং 582 জন অপেক্ষমান তালিকায় রয়েছে। তারা এই যে 8,951 জনের যে প্যানেল, সেখানে যারা নন জয়নিং থাকবেন বা অনুপস্থিত থাকবেন বা চাকরিতে জয়নিং করবেন না, তাদের জায়গায় কিন্তু এই 582 জন ক্যান্ডিডেট তাদের যোগ্যতা, মেধা এবং র্যাঙ্ক অনুযায়ী কিন্তু যোগদান করতে পারবেন চাকরিতে। এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের সরকারি চাকরি পাওয়ার রুলস। কিন্তু যে রুলসকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কোনোভাবেই ফলো করেননি, এবং সবথেকে বড় কথা, প্যানেলই তো ছিল না। যখন এই 42,000 নিয়োগ করা হয়, কোনো রকম প্যানেল ছিল না, শুধুমাত্র SMS-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগটি সম্পন্ন করেছিলেন রাতের অন্ধকারে, যার জন্যই কিন্তু এত অভিযোগ উঠছে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একবার প্যানেলও বাতিল করেছেন, 32,000-এর রিপ্যানেলের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তো এখন যে বিষয়টি উঠে আসছে, যে 5% মামলায় আজকে কি উঠে আসে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এটাই দেখার। তবে 2147 সিটে হয়তো বিচারপতি নতুন করে প্যানেল তৈরি করার নির্দেশ দেবেন, এটাই হয়তো হবে। কিন্তু বিচারপতি যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই মামলাটি হয়তো আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু নতুন বিচারপতির এজলাসে। তাই বিচারপতি বিষয়টি শুনবেন, ভালো করে বুঝবেন, তারপরে হয়তো জাজমেন্ট করবেন। তো দেখা যাক আজকে কি হয় কলকাতা হাইকোর্টে। আজকের দিনটিও কিন্তু 2014 টেট প্রার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলে ফলো করবেন। এই ধরনের আপডেট আপনারা প্রতি মুহূর্তে পেয়ে যাবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি।